দর্শক, দেশকে স্বাধীন করতে আবার প্রয়োজন সিপাহী জনতার বিপ্লব। সেনাবাহিনীর অফিসাররা, পুলিশ বাহিনীর অফিসাররা হাসিনার টাকার গোলাম হয়ে গেছে, কিন্তু এদের অধীনস্থ যে সিপাহীরা রয়েছে, যে সৈনিকরা রয়েছে পুলিশ কিংবা সেনাবাহিনীতে, এদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। লক্ষ লক্ষ এসব সিপাহীরা যদি একত্রিত হয়ে যায় দেশের জনগণের সাথে, তাহলে এদেরকে পরাজিত করা সম্ভব। এই জানোয়ার হাসিনা এবং যারা টাকা খেয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য দেশের মানুষকে, দেশকে বিক্রি করে দিচ্ছে, তারা তো টাকার জন্য নিজের মাকে, বউকে, মেয়েকেও বিক্রি করতে দ্বিধান্বিত হবে না। তো দর্শক, ভারত আমাদের প্রধান শত্রু। বিএনপি এটি অনেক দেরি হলেও বুঝতে পেরেছে। তো এই বিষয়টি নিয়ে চলুন কনক সারোয়ার আর মাহমুদুর রহমানের আলোচনা শোনা যাক। 9 বছর ধরে বিএনপি ভারত সম্পর্কে একটা মৌনতার নীতি তারা অবলম্বন করেছিল। তারা হয়তো মনে করেছিল যে এই মৌনতার নীতি অবলম্বনের মাধ্যমে এই নির্বাচনে, যেটা ডামি নির্বাচন হতে যাচ্ছে পরশুদিন, সেই ডামি নির্বাচনে তারা ভারতীয় সমর্থনের আশা করেছিল। তারা মনে করেছিল আমেরিকা যেমন চাপ দিচ্ছে শেখ হাসিনাকে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য ভারতও ওই ধরনের একটা চাপ প্রয়োগ করবে, এই আশা করেই বিএনপি সম্ভবত এক ধরনের ভারত তোষণ নীতি তারা নিয়েছিল। আমি কিন্তু সর্বদা বলে এসেছি, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে ভারত কোনোদিনও শেখ হাসিনার পরিবর্তে অন্য কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে সহায়তা করবে না। শেখ পরিবারের বাইরে ভারত যাবে না। কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে সেই পাকিস্তানি আমল থেকে শেখ পরিবার ভারতীয় গোয়েন্দাদের দ্বারা পরিচালিত। আপনাদের এটা মনে রাখতে হবে। এটা তারেক রহমান সাহেবের না বোঝাটা তার ভুল হয়েছে, এবং তাকে তার যে সমস্ত উপদেষ্টারা বুঝিয়েছিল যে ভারত তার পক্ষে আসবে, সম্ভবত তারা জিওপলিটিক্স সম্পর্কে তাদের ধারণা নাই। কারণ শেখ পরিবারকে তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। পাকিস্তানি আমল থেকে এই সম্পর্ক শেখ পরিবারের সাথে। তাহলে তাদেরকে বাদ দিয়ে করেছে, এমন ভাবে আন্দোলন করেছে মনে হয়েছে যে নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের লড়াই। এবং এই কারণে আপনি নিশ্চয়ই জানেন, আপনি সাংবাদিক, আমিও সংবাদপত্রের সাথে বহুদিন জড়িত, জনগণ এক ধরনের কথা বলে যে অমকের জায়গায় অমক ক্ষমতায় আসবে, আমার কি তাতে, আমার তো কিছু যায় আসে না। মানে একজনের জায়গায়, কনকের জায়গায় মাহমুদুর রহমান ক্ষমতায় আসবে, তাতে জনগণ জীবন দেবে কেন? জনগণ কেন লড়াই করবে তার জন্য? এটা তো মাহমুদুর রহমান আর কনক সরোয়ারের মধ্যে ক্ষমতার লড়াই। তো যেহেতু বিএনপি তার বয়ানটা, তার ন্যারেটিভটা ঠিক করতে পারে নাই, এই জন্য জনগণের এক অংশের মধ্যে কিন্তু এই ধারণা আছে যে এই সম্পূর্ণ লড়াইটা কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার লড়াই। কিন্তু আসলে লড়াইটা ক্ষমতায় যাওয়ার লড়াই না, লড়াইটা অনেক বড়। আমাদের এই লড়াইটা বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই। কারণ আপনি হাসিনার ফ্যাসিবাদকে যে সরিয়ে উৎখাত করবেন, হাসিনার ফ্যাসিবাদ উৎখাত করতে গেলে অবশ্যই আপনাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারত এবং হাসিনা এক মুদ্রার এপিঠ, আর তাকে তো রক্ত দিতে হয়েছে, বিনা রক্তে তো আপনি পারেন নাই। তাহলে সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবার জন্য তো আপনাকে রক্ত দিতে হবে। রক্ত না দিয়ে আপনি কিভাবে সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবেন? এটা কি সম্ভব? সম্ভব না। স্বাধীনতার লড়াই করবেন, রক্ত দেবেন না, এটা তো হয় না। কাজে আমাদের বয়ানটা হওয়া উচিত ছিল এই লড়াই আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই। কাজে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জনগণকে যেটা বলতে চাই যে আমাদের এই লড়াই সহজ লড়াই না। আমি আহ্বান জানাতে চাই জনগণকে, আমি আহ্বান জানাতে চাই সেনাবাহিনীর মধ্যে যদি দেশপ্রেমিক অংশ অফিসারদের মধ্যে এখনো থাকে তাদের প্রতি, আমি আহ্বান জানাতে চাই সৈনিকদের প্রতি। কারণ আমার ধারণা সৈনিকরা দেশপ্রেমিক, আমার ধারণা সৈনিকদের মধ্যে অধিকাংশই দেশপ্রেমিক, মানে বিশাল মেজরিটি দেশপ্রেমিক। কাজেই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈনিকদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সম্মিলিতভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু করি। এবং সেই লড়াইয়ের সূচনা হবে 7 তারিখেই। সেই লড়াইতে কতদিন লাগবে? 1 মাস লাগবে না 6 মাস লাগবে না 1 বছর লাগবে আমি বলতে পারি না। কিন্তু সেই লড়াই যদি ঐক্যবদ্ধভাবে আমরা শুরু করতে পারি এবং আমরা যদি মেনে নেই যে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এটাই যদি আমাদের আশা হয়ে থাকে এবং এই ব্যাপারে আমরা যদি ঐক্যমত্য পোষণ করি, তাহলে আমি মনে করি বাংলাদেশের মুক্তি সম্ভব। কাজেই
আমার আহ্বান। দর্শক, চোর হাসিনা 100 বছর যদি ক্ষমতায় থাকে সে কিন্তু চোরই থাকবে, সে প্রধানমন্ত্রী হতে পারবে না। সে যদি সারা জীবন বা 100 বছরও ক্ষমতায় থেকে থাকে তার বিরোধিতা আমরা করে যাব, কারণ এই বাংলাদেশের বিচারক, বিচার ব্যবস্থা কিংবা সরকার প্রধানই কিন্তু শেষ নয়। এরা তো শুধুমাত্র খেলোয়াড় মাত্র, আসল মালিক তো উপর আল্লাহ তাআলা সবকিছু দেখছেন। আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায়ের প্রতিবাদ করব। এখন দেশের মানুষ যদি আমাদেরকে সহায়তা করে তাহলে তো এই মানুষের জন্য, দেশের জন্যই লাভ। আর যদি তারা সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে কিংবা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বর্তমানের সুখকেই তাদের সবকিছু মনে করে, তাহলে তো ভবিষ্যতে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এই দেশের কঠিন অবস্থায় যারা এই দেশের দুরবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে না কিংবা যারা সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেছে, একদিন তাদের প্রজন্মকে এই জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো চলুন ইলিয়াস হোসেনের আলোচনা এই বিষয়ে শুনতে থাকি। করি কিছু কথা বলা দরকার, কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, যে কারণে আমার অনেকগুলো কথা আমি সরাসরি বলার সুযোগ আছে, যে কারণে আপনাদেরকে বলা উচিত। মানে জনগণের সাথে মানে জনগণকে অন্ধকারে রাখার প্রয়োজন নাই। দেশের বাস্তবতা যেটা সেটা আপনাকে মানতে হবে। আমি আমার ভিডিওতে গেল কয়েক মাস ধরে আমি যখনই কথা বলেছি ক্ষমতার পরিবর্তন কিংবা শেখ হাসিনা থাকা না থাকা নিয়ে, ততবারই বলেছি যে বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের কারো হাতে নাই। এটা এখন আমেরিকা, ভারত, রাশিয়া, চীন এদের ভেতরে যুদ্ধ, এদের ভেতরে যে জিতবে, যে মনে করবে যেদিকে সেদিকেই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পরপর এখনো মানে আমি যে বক্তব্যটা এতদিন বলেছি এখনো সেটাই বলি আজকের বক্তব্য শুরু করছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে, দম বন্ধ করা অবস্থার মধ্যে তারা আছে। আপনি দেখেন জাতীয় পার্টি জিএম কাদের এখন বলছে তাদেরকে কুরবানি দেয়া হয়েছে। মেজর আক্তার রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বিরোধী দলের নেতা হওয়ার চেষ্টা করেছেন। শমশের মোবেন চৌধুরী তো সবকটা জামানত হারিয়েছে, তারা এখন বলছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে। হাসানুল হক ইনু বিবৃতি দিয়েছে, তার এখানে মানে কথা বলার ভেতরেও কত ঢং, আর পুরো বক্তব্যটা আমি শুনলাম। হাসানুল হক ইনু বলছে যে নির্বাচন তো অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, তার মধ্যে আমার আসন একটা। মানে চিন্তা করেন কত কৌশলে তারপরে ডিপ্লোম্যাটিক ওয়েতে তাকে কথাটা বলতে হচ্ছে। তার এখানে করা হয়েছে, তাকে এখানকার স্থানীয় প্রশাসন এবং স্থানীয় কিছু সংখ্যক, সবাইকে আওয়ামী লীগের দোষ দিতে পারছে না, কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা তার বিরুদ্ধে এদিকে দর্শক, রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা বলেছে রুশ ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনি ইসরায়েলের হামলা, যার কারণে জিনিসের দাম আরো বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করলো, এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবে। আমি বলতে চাই ইউক্রেন যুদ্ধ সহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। মূল্য বৃদ্ধির কারণ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহা সমারোহে দুর্নীতি ও লুটপাট চলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে, এটি এখন সর্বজন স্বীকৃত। সরকার দলীয় লোকেরা সমস্ত ব্যাংক লুটে নিয়েছে। মন্ত্রী ও দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সব পণ্যের মূল্য এখন আকাশচুম্বী। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে যাচ্ছে। 1 কেজি চালের দাম 1 কেজি আলু কেনা যায় না। এই সবজির সিজনেও সব সবজি 100 থেকে 200 টাকার নিচে নয়। পেঁয়াজ, কাঁচামরিচ আকাশ স্পর্শ করছে। মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছে, কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা সুখ স্বর্গের মধ্যে বাস করছে বলে ক্ষুধার্ত জনগণের সঙ্গে মস্করা করতে তাদের বাধে না। সরকারের মহা দুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণে অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে। বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া কাদের বলেছেন নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে। আমি কাওয়া কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র খুঁজছেন। 7 জানুয়ারিতে জনগণ আপনাদেরকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখিয়েছে। সে একদলীয় একতরফা ভুয়া নির্বাচনে ভোটাররা যায়নি। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দিদারসে সিল মেরেছে। আগে ভোট কেন্দ্রে গরু ছাগল সহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবারের নতুন নির্বাচনে সংযোজন হয়েছে বানর। আওয়ামী লীগের পরাজিত দলীয় প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশা নির্বাচন বলে অভিহিত করছে এবং শেখ হাসিনাকে ফেরাউন বলছে।